কিরে, তোর না আজকে অফিসে প্রথম দিন? তোর বাবা বলেছিল তোকে অফিসে আগে চলে যাওয়ার জন্য, কিন্তু তুই কিনা দেরি করে যাচ্ছিস। আজকে না তোর অফিসে সবকিছু বুঝে নেওয়ার কথা। আসলে মা, আমি কি করব? আমি তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে চেয়েছিলাম, কিন্তু সকালে যে কেন এত ঘুম আসে আমার, আমি সেটাই তো জানি না। রাতে তো খুব তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম। সেই ছোট্টবেলা থেকে তো তুই একই কথা বলে আসছিস, এখনো পর্যন্ত এই ডায়লগটা চেঞ্জ করতে পারলি না। যা, তাড়াতাড়ি খাবার খেয়ে অফিসে যা। আকাশ কিছুটা শয়তানি হাসি দিয়ে তখন খাবার খেতে শুরু করলো। আর এইভাবেই খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। রাস্তায় আর এক বিপত্তি, সিগন্যালের জ্যাম পড়েছে। জ্যামের মধ্যে বসে আকাশ এপাশ ওপাশ করছিল, আর হঠাৎ করে দেখতে পারলো একটা গাড়িতে একটা মেয়ে বসে আছে। মেয়েটা ড্রাইভিং সিটে বসা, তারপর আবার রঙিন সানগ্লাস চোখের মধ্যে, দেখতে অনেকটাই পরীর মতো লাগছে। আকাশ তো প্রথম দেখায় মেয়েটার প্রেমে পড়ে গেছে। আকাশ তখন মেয়েটার ছবি তুলে নিয়ে সোজা অফিসে চলে আসলো। আর অফিসে আসার পরে যথারীতি তার বাবার সঙ্গে সকল কাজ করতে শুরু করলো। আর এদিকে মেয়েটার কথা মাথা থেকে কোনোভাবেই যাচ্ছে না। সবসময় শুধু মেয়েটার ওই মায়াবী চেহারাটাই মনে হচ্ছে। আকাশ তার বন্ধু সোহানকে কল দিল, আর সোহানকে কল দেওয়ার পরপরই সোহান কল রিসিভ করলো। আর তখন এপাশ থেকে আকাশ সব কিছুই খুলে বলল। সব কিছু শোনার পরে আকাশ মেয়েটার ছবি সোহানের কাছে পাঠিয়ে দিল। তারপর অফিসের কাজ করতে শুরু করলো। বিকেল বেলা সোহান তার অফিস শেষ করে সোজা আকাশের অফিসে চলে আসলো। অফিসে আসার পরে তখন সোহান আকাশকে বলতে লাগলো, প্রথম কথা হলো, মেয়েটা অনেক অহংকারী। এই মেয়ের মতো অহংকার অন্য কোনো মেয়ের আছে কিনা আমার জানা নেই। তারপর আবার অনেক বড়লোক বাবার মেয়ে, তার জন্যই ও এতটা অহংকারী। শেষ পর্যন্ত তুই কিনা একটা অহংকারী মেয়ের প্রেমে পড়েছিস। একে নিয়ে সারা জীবন থাকবি কি করে? ছোটবেলা থেকে হয়তো মা বাবার অনেক বেশি আদর পেয়েছে, তার জন্য অহংকারী হয়ে গেছেন। কিন্তু আমি তো জানি আমি পারবো। আমি ওকে আমার মতো করে নিতে পারবো। দেখো, ভালোবাসা দিয়ে সব কিছু সম্ভব। হ্যাঁ, এটা ঠিক আছে যে ভালোবাসা দিয়ে সব কিছুই সম্ভব, কিন্তু তাই বলে এরকম একটা মেয়েকে তুই তোর নিজের বউ করে নিবি? কিন্তু মেয়েটাকে তোর পথে ফিরিয়ে আনার জন্য কতটা কষ্ট করতে হবে সেটা তুই বুঝতে পারছিস? একবারও ভাবতে পারছিস? আমি আর কোনো কথা বলতে চাই না এই বিষয়ে। তুই সব কিছুর ব্যবস্থা করে দে। মেয়েটার ব্যাপারে সব কিছুর ডিটেলস আমাকে বল। আমি ওই মেয়েটার অফিসে চাকরি নেব, যেন ওই মেয়েটার কাছাকাছি থাকতে পারি। আর মেয়েটার নাম কি? মেয়েটার নাম হলো নীলা চৌধুরী, আর চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। ওখানে কিছু লোক নেওয়া হবে। তুই চাইলে ওই অফিসের মধ্যে যেতে পারিস কালকে চাকরি নেওয়ার জন্য। যার কিনা বড় এরকম কোম্পানি আছে, সেই এমডি আবার অন্য অফিসে চাকরি নেবে ভালোবাসার জন্য। এই কথা বলার পরে তখন সোহান চলে গেল, আর সোহানের সঙ্গে আকাশও বের হয়ে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চিন্তা করতে শুরু করলো। আর পরদিন সকালবেলা আকাশ সব কিছু নিয়ে ইন্টারভিউ দেওয়ার জন্যে চলে আসলো। আর ইন্টারভিউ এমনভাবে দিতে এসেছে যে তার মতো গরিব একটাও নেই, খ্যাত আর নেই। আকাশ চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য প্রায় 2 ঘন্টা ধরে ওয়েটিং রুমে বসে আছে। একে একে অনেককে পিয়ন ডেকে নিয়ে গেল, কিন্তু আকাশকে এখনো ডাকলো না। আকাশ বুঝে গেল আকাশের সিরিয়াল আসতে এখনো অনেক দেরি। ততক্ষণে চলুন তার পরিচয় দিয়ে দিই। পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছে, কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না আকাশ। আজকে একটা ইন্টারভিউ দিতে এসেছে। আপন বলতে আকাশের কেউ নেই, বাকিটা গল্পে জানতে পারবেন। বসে থাকতে থাকতে আকাশের ভালো লাগছে না। তখন পিয়ন এসে আকাশের নাম ধরে ডাকতে লাগলো। আকাশ মনে মনে ভাবলো, যাক, অবশেষে তার সময় এসেছে। আকাশ পিয়নকে বলে ভিতরে চলে গেল। ইন্টারভিউ রুমে 3 জন বসে আছে, 2 জন ছেলে 1 জন মেয়ে। আকাশকে তারা চেয়ারে বসতে বলল। আকাশ বসে পড়ল। তারপর তারা 3 জন প্রশ্ন করতে লাগলো, সেগুলো উত্তর জানা থাকায় দিয়ে দিল। আকাশের ইন্টারভিউ নিয়ে তারা খুব খুশি হয়েছেন। আর তখন আকাশ বলল, স্যার, ম্যাম, আমি কি বাহিরে অপেক্ষা করব?
নাকি পরে আমাকে জানিয়ে দেওয়া হবে? যদি একটু বলতেন আর কি, তাহলে ভালো হয়। তখন স্যার জানালো পরে জানিয়ে দেওয়া হবে সবার মেইলের মধ্যে। আকাশ এই কথা শোনার পরে অফিস থেকে বের হয়ে চলে আসলো। অফিস থেকে বের হয়ে সোজা ম্যাচে আসলো। আকাশ আসার পরে তখন সোহান আকাশ রুমে এসে জিজ্ঞাসা করতে লাগলো কি অবস্থা। আর তখন আকাশ বলতে লাগলো, আমি তো ইন্টারভিউ ভালো মতো দিয়ে এসেছি, এখন চাকরিটা হলেই বাঁচি। যদি চাকরিটা না হয় তাহলে আমি বড় পথে বসে যাব রে। আমার আর কোনো কিছুই করার থাকবে না। আরে চিন্তা করিস না, আমি যখন বলেছি চাকরি হবে তার মানে হবে। আমি ম্যাডামকে তোর কথা অনেক আগেই বলেছি, আশা করি তোর চাকরিটা হয়ে যাবে। তুই আছিস দেখে একটু ভরসা পাচ্ছি, না হলে তো কোনো আশাই ছিল না যে এই যুগে আমার টাকা পয়সা ছাড়া, কোনো ঘুষ ছাড়া চাকরি হবে। এত টেনশন করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর শোন, হয়তো কালকের মধ্যে মেসেজ চলে আসবে। এখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়, বিকালে তোকে নিয়ে একটা জায়গায় যাব। সোহান তার মতো করেই চলে যায়। আসলে সোহান সেই অফিসে চাকরি করেন আর আকাশের জন্য চাকরির কথা সোহানই বলেছিল। আকাশ এদিকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আর বিকালবেলা সোহানের ডাকে আকাশের ঘুম ভাঙল। আর আকাশ ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আকাশ নিজেও জানে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সোহান কোনো কিছুই তাকে বলেনি। আকাশ সোহানের সঙ্গে রেডি হয়ে রিক্সা দিয়ে পার্কের দিকে যাচ্ছে। আর সোহান এদিকে লজ্জায় লাল হয়ে আছে। আকাশ কিছুটা বুঝতে পারলো। আর তখন আকাশ সোহানকে বলতে লাগলো, কি রে শালা, তুই ভাবে লজ্জায় লাল হয়ে গেলি কেন হঠাৎ করে? আমি কি মেয়ে নাকি যে একটা মেয়েকে পাশে বসিয়ে তুই এরকম করছিস? কাহিনী কি? হ্যাঁ, কি হয়েছে সেটা বল আমাকে। দোস্ত, আজকে এই প্রথম আমি একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। 6 মাস শুধুমাত্র মোবাইলে প্রেম করেছি, আর আজকে দেখা করতে যাচ্ছি, তার জন্যই তোকে নিয়ে যাচ্ছি। আরে দোস্ত, কি যে বলছিস না, আমাদের মাঝে গভীর প্রেম, এটা তুই বুঝবি না। তুই তো এখনো পর্যন্ত প্রেম কোনো কিছু করিসনি, তাই এগুলো তুই বুঝবি না। তখন আর কোনো কথা বলল না আকাশ। মুচকি মুচকি হাসতে লাগলো সোহানের কাণ্ড দেখে। আর এদিকে তারা পার্কে চলে আসলো। পার্কে আসার পরে আকাশ এবং সোহান রিক্সা ভাড়া মিটিয়ে দুজনেই সামনের দিকে আসতে শুরু করলো। আর কিছু দূর যাওয়ার পরে দেখতে পারলো কালো শাড়ি পরে একটা মেয়ে বসে আছে। মেয়েটা কালো শাড়ির সঙ্গে সবকিছুই ম্যাচিং করে পড়েছে। মেয়েটা দেখতে যথেষ্ট পরিমাণে সুন্দর। সোহান এগিয়ে গিয়ে মেয়েটার সঙ্গে কথা বলতে থাকে। আর তখন আকাশ কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল। আর সোহান ওদিকে বলতে লাগলো, যাক, অবশেষে তোমাকে দেখতে পারলাম। এই দিনটা দেখার জন্য আমি কতদিন ধরে ওয়েট করে আছি, যা তুমি কল্পনাও করতে পারবে না। আমি প্রতি রাতে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম যে কবে তোমার দেখা পাবো, কবে তোমার দেখা পাবো। আজকে অবশেষে এটা পূরণ হলো। আমি তো তোমাকে পরিচয় করিয়ে দিতে ভুলে গেছি। ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আকাশ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আর এত দূরে কেন? আমাদের পাশে এসে বসেন। আপনার কথা ওর মুখে অনেক শুনেছি। আকাশ সালামের উত্তর নিয়ে চুপচাপ পাশে বসে পড়ল। আর সোহান এবং নেহা দুজনেই কথা বলতে লাগলো। আর এদিকে আকাশ নিজেকে অস্বস্তি ফিল করছে। আর আকাশ সামনে থেকে একা একাই হাঁটার সিদ্ধান্ত নিল। একা একা সামনের দিকে হেঁটে চলেছে। আর এদিকে সোহান এবং নেহা কথা বলছে। আকাশ একা একাই আনমনে হেঁটে যাচ্ছিল। আর হঠাৎ করেই একটা মেয়ের সঙ্গে ধাক্কা লেগে আকাশ নিচে পড়ে যায়। আকাশ পড়ে যাওয়ার পরে উপরে তাকিয়ে দেখতে পারল কয়েকটা মেয়ে ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে। আসলে মেয়েগুলো রাস্তার মধ্য দিয়ে ফাজলামি করে যাচ্ছিল। আর আকাশ কানে হেডফোন থাকায় আকাশ কোনো কিছুই বুঝতে পারেনি। আকাশ উঠে গিয়ে বলতে লাগলো, এই যে ম্যাডাম, আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? রাস্তার মধ্যে ভাবে ফাজলামি করে যেতে হয় নাকি? আর আশেপাশে কেউ আছে সেগুলো খেয়াল করবেন না?
আকাশের এই কথা শুনেই ওখান থেকে ওদের মধ্য থেকে একটা মেয়ে আকাশের দিকে তাকালো। আর আকাশ তো মেয়েটাকে দেখেই অবাক হয়ে গেছে, কারণ এটা যে তার অফিসের ম্যাডাম। তখন আকাশ আর কোনো কিছু না বলে সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসলো। আকাশ ওখান থেকে চলে আসার পরে তখন ওদিকে অফিসের ম্যাডাম নীলা চৌধুরী আকাশের কাণ্ডজ্ঞান দেখে হাসতে শুরু করলো। আর ওরাও গল্প করতে করতে সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর সন্ধ্যার সময় তিনজনে মিলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। আর সোহান আকাশ চলে আসে মেসে। আকাশ রাতে বিছানায় শুয়ে ভাবতে লাগলো তার পুরনো কিছু কথা। আকাশের জীবনে আপন বলতে কেউ নেই। সে একা জন্মের পরপরই তার মা মারা গেছেন। আর আকাশের যখন 15 বছর বয়স তখনই তার বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। তারপর থেকে জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্যে কতটা কষ্ট করতে হয়েছে এটা একমাত্র আকাশ জানে। আকাশ এসব কিছু ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলটা হাতে নিয়ে দেখতে পারল তার এখানে একটা মেল এসেছে। তার চাকরিটা হয়ে গেছে আর আজকেই অফিসে যাওয়া লাগবে তার। আকাশ এটা দেখে অনেক খুশি হয়েছে। আর আকাশ সোহানকেও ডাক দিল আর সেও বেশ খুশি হয়েছে। আকাশ তাড়াতাড়ি করে রেডি হয়ে নেয় অফিসের জন্য। আকাশ সোহানের সঙ্গে রেডি হয়ে অফিসে চলে আসলো আর সোহানের দিকে তার কাজ করতে লাগলো। আর আকাশ ম্যানেজার সাহেবের রুমে আসার পরে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলো। আর ম্যানেজার তখন আকাশকে বলতে লাগলো, চলুন আমি আপনাকে কাজ বুঝিয়ে দিচ্ছি। আর কোনো কিছু যদি সমস্যা হয় বুঝতে, তাহলে আমার কাছে এসে বলবেন, আমি আবারও বুঝিয়ে দেব। কিন্তু কাজে কোনো ভুল করা যাবে না। কাজে ভুল করলে কিন্তু ম্যাডাম অনেক রেগে যাবে। স্যার, আমাকে কাজ বুঝিয়ে দিলে আমি আশা করি পারবো। আমার কোনো অসুবিধা হবে না। চলুন যাওয়া যাক। ম্যানেজার তখন আকাশকে নিয়ে একটা ডেস্কের সামনে আসলো। আসার পরে তাকে দেখিয়ে দিয়ে কাজ বুঝিয়ে দিল আর তারপরে চলে গেল। আর আকাশ প্রথমে একটু বুঝতে অসুবিধে হচ্ছিল, কিন্তু সোহান এসে কাজটা আবার বুঝিয়ে দেওয়াতে আকাশের অনেকটা সুবিধা হলো। আর কিছুক্ষণ পরেই পিয়ন এসে বলল ম্যাডাম তাকে ডাকছে। আকাশ তাড়াতাড়ি করে হাতে থাকা একটা ফাইল নিয়ে ম্যাডামের রুমে চলে আসলো। আকাশ ম্যাডামের রুমে আসার পরে অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলো। আর ভিতরে প্রবেশ করার পরে তখন নীলা বলতে লাগলো, আকাশ সাহেব, আপনি কি মনে করেন এই অফিসটা আপনার গল্প করার জায়গা? আপনাকে গল্প করার জন্যই প্রতি মাসে বেতন দেওয়া হবে? যদি এটা মনে করে থাকেন তাহলে এখনই চাকরি ছেড়ে বেরিয়ে যেতে পারেন, কারণ আপনার মতো এমপ্লয়ির কোনো প্রয়োজন নেই আমাদের এই কোম্পানির। ম্যাম, আমি কোথায় গল্প করলাম? আমার তো মনে হয় না আমি কোনো গল্প করেছি। আমি তো ম্যানেজার স্যার আর সোহানের কাছ থেকে কাজটা বুঝে নিয়েছিলাম। আপনার যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ম্যানেজার সাহেবের কাছে যাবেন অথবা আমার কাছে আসবেন। আপনি কেন বিরক্ত করবেন? আপনার জন্য অন্য এমপ্লয়ি তার কাজ বাদ দিয়ে আপনাকে হেল্প করবে, এটা তো মেনে নেওয়া যায় না। আসলে ম্যাম, ছোট একটা কাজ ছিল, তার জন্য আর কি সোহানের কাছ থেকে হেল্প নিয়েছি। এরপর থেকে আমার এরকম ভুল আর হবে না। ম্যাম, আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা ঠিক আছে, এবার এই ফাইলটা নিয়ে যান আর রাস্তায় খুব ভালোভাবে চলাফেরা করবেন। এরপর থেকে যদি এরকম ভুল হয় তাহলে কিন্তু আপনার খবর আছে বলে দিলাম। এই ফাইলটা লাঞ্চের আগে কমপ্লিট করে আমাকে দিবেন। আকাশ আর কোনো কথাই বলল না। আকাশ ফাইলটা নিয়ে সরাসরি তার জায়গায় চলে আসলো। আকাশ তার জায়গায় এসে ফাইলটা নিয়ে কাজ করতে শুরু করলো। তবে মনে হয় না সে লাঞ্চের আগে কাজটা কমপ্লিট করতে পারবে। সে এমনিতেই নতুন, তারপর আবার এত বড় একটা ফাইল কিভাবে কমপ্লিট করবে? কাউকে ডাকও দেওয়া যাবে না। আকাশ তবুও চেষ্টা করছে লাঞ্চের আগে যেন কাজটা কমপ্লিট করে দিতে পারে। আর এদিকে লাঞ্চের সময় চলে আসলো আর আকাশ কোনো কাজ দিতে পারলো না। আকাশ সরাসরি খাবার খাওয়ার জন্য চলে গেল। আকাশ খাবার খেতে খেতে তখন সোহানকে বলতে লাগলো, আচ্ছা সোহান, একটা কথা বলতো, আমাদের ম্যাডাম কি সবার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে, নাকি শুধুমাত্র আমার সঙ্গেই খারাপ ব্যবহার করছেন? আমি ছাড়া আরও 2 জন এমপ্লয় আছে, নতুন জয়েন করেছে। মানে আমার সঙ্গে তাদের সঙ্গে তো ম্যাডাম দেখছি ভালো ব্যবহার করে। আমি যে ম্যাডামের কি ক্ষতি করেছি, উফ, সেটাই বুঝতে পারছি না।
আমি কোনো কিছু বুঝতে পারছি না ম্যাডাম। ম্যাডাম তো আমাদের সঙ্গে ভালোভাবেই কথা বলে, নম্র ভদ্রভাবে কথা বলে, কিন্তু তোর সঙ্গে যে কেন এরকম সকালে এমন ব্যবহার করলো আমিও তো কোনো কিছু বুঝতে পারছি না। হয়তো তুই তার আগের জন্মের শত্রু ছিলি আর এই জন্মের প্রতিশোধ নিচ্ছে। সকালবেলা শুধু শুধু আমাকে এরকম একটা ঝাড়ি দিল। উনি খুব ভালো করেই জানে যে আমি কাজটা পারি না, তাহলে আমাকে কিভাবে এত বড় কাজটা দিল আমাকে? হ্যাঁ, আকাশ এবং সোহান দুজনেই কথা বলতে বলতে খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার পরে কিছুটা সময় এভাবেই গল্প করতে করতে কাটিয়ে দিল। তারপর লাঞ্চের সময় শেষ হয়ে যাওয়ার পরে আবারও কাজে মনোযোগ দিল, আর কাজটা কমপ্লিট করে বিকেলবেলা চলে আসলো নীলার কেবিনে। নীলার কেবিনে আসার পরে নীলা প্রচণ্ডভাবে রেগে আছে আকাশের উপর। আকাশ তখন ফাইলটা সাবমিট করতেই নীলা আকাশের মুখের উপর ফাইলটা ফেলে দিল আর রাগী কণ্ঠে বলতে লাগলো, আপনার কি এটা বাবার অফিস মনে হয় যে আপনি যখন ইচ্ছা তখন কাজ দিবেন? আমি আপনাকে বলেছিলাম লাঞ্চের আগে এটা কমপ্লিট করে দেওয়ার জন্য। লাঞ্চ পার হয়েছে অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনি এত দেরি করে সাবমিট করলেন কেন? আমাকে সেই জবাবটা দিন। ফাইলটা তো অনেক বড়, আর সম্পূর্ণটা চেক করতে করতে একটু সময় লাগবে। তাছাড়া আমি নতুন, আমি যথেষ্ট পরিমাণে কাজ বুঝেই করেছি। যদি তাড়াতাড়ি করতেই যেতাম তাহলে যদি ভুল হতো তাহলে আবার করতে হতো। আমি কোনো কিছু শুনতে চাই না। আমি আমার কাজ আদায় করতে পারিনি আর আপনাকে দিয়ে কি হবে? আপনাকে দিয়েই তো মনে হয় না যে কোম্পানির 1 টাকা লাভ হবে। এটাই কিন্তু লাস্ট ওয়ার্নিং। এরপর থেকে যেভাবে কাজ দিব ঠিক সেভাবে কাজ আদায় করব। আমি এর থেকে যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে কিন্তু আপনার চাকরি কি করে থাকে সেটাই আমি দেখব। নীলা এভাবে রাগারাগি করে কথা বলছিল দেখে তখনই তার বাবা হঠাৎ করে নীলার কেবিনে প্রবেশ করলো। নীলার কেবিনে প্রবেশ করার পরে তখন নীলাকে দেখলো এভাবে রাগান্বিত অবস্থায়, আর তখন নীলা তার বাবাকে বলতে লাগলো, বাবা, তুমি এইসব কাদেরকে চাকরি দিয়েছ যারা কোনো কাজই পারে না? এই ফাইলটার মধ্যে না হলেও প্রায় 100 জায়গায় ভুল আছে। আমি যদি চেক করতে চাই, তারপর আবার এই কাজটা দিয়েছিলাম 10টায় আর এখন বাজে বিকাল 3টা। এতক্ষণ লাগে কাজটা কমপ্লিট করতে? ম্যাম, আমার ফাইলের মধ্যে কোনো ভুল নেই। আমি ম্যানেজার স্যারকে চেক করিয়ে তারপরে এনেছি। ম্যাম, আমি নতুন, তার জন্য তো একটু সময় লাগছে আমার। নীলামা, শুধু শুধু এমন রাগ দেখাচ্ছিস। ওরা নতুন, ওদের কাজ বুঝতে একটু সময় লাগবে। আকাশ, তুমি গিয়ে তোমার কাজ করো। ফখরুল সাহেবের কথায় আকাশ তার নিজের কাজ করতে চলে গেল, আর আকাশ তার নিজের কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ল। আর এভাবেই বেশ সময়টা পার হলো। অফিসার সময় শেষ হয়ে যাওয়ার পরে আকাশ যখনই বের হতে যাবে তখনই নীলা এসে তাকে একটা ফাইল ধরিয়ে দেয়, আর ফাইল ধরিয়ে দেওয়ার পরে তখন বলতে লাগলো, এই ফাইল কমপ্লিট করে তারপর বাসায় যাবেন। এই ফাইল কমপ্লিট করা না পর্যন্ত আপনি বাসায় যেতে পারবেন না। আমি আমার ক্যাবিনে আছি, ফাইলটা শেষ করে আমার কাছে নিয়ে আসবেন। কিন্তু ম্যাম, এখন তো অফিসের সময় শেষ। আমি না হয় কালকে কাজটা কমপ্লিট করে দেব, না হলে বাসায় নিয়ে গিয়ে তারপর ফাইলটা কমপ্লিট করে কালকে সকালবেলা এসেই আপনাকে দেব। কোনো প্রয়োজন নেই, এই ফাইলটা ইমার্জেন্সি। এরপরে আপনি আমার সঙ্গে একটা জায়গায় যাবেন, মিটিং রয়েছে। আপনাকে যেটা বলেছি সেটা করুন। আকাশ আর কোনো কথা বলল না। আকাশ তার নিজের জায়গায় বসে কাজ করতে শুরু করলো, কারণ ম্যাডাম যেটা বলেছে সেটা তার করাই লাগবে, চাকরিতেও বলে কথা। আকাশ তার নিজের কাজ করতে লাগলো, আর অবশেষে 1.5 ঘন্টার মধ্যে কাজটা শেষ করে। কেবিনে আসার পরে দেখতে পারলো ম্যাডাম ফোনে কারোর সঙ্গে কথা বলছিল, হয়তো বিজনেসের মিটিংয়ের জন্যে মনে হয়। আকাশ ফাইলটা জমা দেওয়ার পরে তখন নীলা কলটা কেটে দিয়ে আকাশকে বলতে লাগলো, এখনই তাড়াতাড়ি করে ড্রাইভারকে গাড়ি বের করতে বলুন। আর আজকে নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হবে, আর এটা সম্পূর্ণ দায়ভার আপনার। বায়ারকে কিভাবে এই প্রোডাক্টের সম্পর্কে বোঝাবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। যদি এই বায়ার হাতছাড়া হয়ে যায় তাহলে কিন্তু আপনার খবর আছে।
আকাশ নীলার মুখ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে গেল, কারণ তার তো প্রেজেন্টেশন দেওয়ার মতো কোনো কিছুই নেই। সে কখনো কারোর সামনে দাঁড়িয়ে কথাও পর্যন্ত বলেনি, এটাই ফার্স্ট টাইম। তার মনের মধ্যে ভয় কাজ করছে। আর তারপর তাড়াতাড়ি করে ড্রাইভারকে বলল গাড়ি বের করার জন্য। আর কিছুক্ষণ পরে ম্যাডাম এসে গাড়িতে উঠল আর আকাশ সামনে বসে পড়ল। আকাশ সামনে বসে চিন্তা করছিল কিভাবে কি বলবেন, আর তখন ফাইলটা বারবার ওলটপালট করে দেখছিল কিছু একটা জানার জন্য। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর কিছুক্ষণ পরেই গাড়িটা একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। আর রেস্টুরেন্টের সামনে গাড়ি থামার পরে নীলার দরজা খুলে দেওয়ার পরে নীলা আগে ভিতরে চলে যায় আর ড্রাইভারকে বলল গাড়ি পার্ক করে রাখার জন্য। আকাশ তখন ভিতরে চলে আসে। ভিতরে আসার পরে আকাশ ওদের সঙ্গে হাই হ্যালো করে বসে পড়ল। আর তখন নীলা ওদের সঙ্গে কথা বলতে লাগলো। আমাদের প্রোডাক্টটা বাজারে আসলে অনেক বেশি লাভবান হবে, আর এই প্রোডাক্টের চাহিদা এখন অনেক। আর আপনারা যদি এই প্রোডাক্টের পাশে থাকেন, আমাদের কোম্পানির সঙ্গে ডিল করেন, তাহলে ভালোই হবে। ম্যাডাম, আপনারা তো এই প্রোডাক্টের ব্যাপারে অনেক বলেছেন, অনেক বিজ্ঞাপন দিয়েছেন। তা এই প্রোডাক্টের আসল কাজটা কি বলবেন? আর এই প্রোডাক্ট দিয়ে বাজারে আসলে লাভবান হবে, কিন্তু এটার গ্যারান্টি কে দেবে? যদি এই প্রোডাক্ট বাজারে না চলে, তখন পুরো লস কভার কে করবে? আমরা তো আমাদের টাকা নিয়ে যাব বলেই দিলাম আগে। আপনারা আমাদের উপর বিশ্বাস রাখুন। আমার মনে হয় এই প্রোডাক্ট আমাদের কোম্পানি থেকে ভালোই চলবে। আপনারা যদি এখানে ইনভেস্ট করেন তাহলে আপনারাও লাভবান হবেন। আর এখন গ্রীষ্মকাল, তাই প্রচণ্ড গরম। আমাদের এই গ্লুকোজ ডি প্রোডাক্টটি খুবই ভালো চলবে। এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ফ্লেভার যুক্তও নয়, তাই সহজেই মানুষ এটা গ্রহণ করবে। ঠিক আছে, তাহলে আমরা ডিলে সাইন করতে রাজি আছি। এখন পুরো ইন্টারেস্ট আমরা করব, আপনারা প্রোডাক্ট বাজারে আনবেন। তারপরে বাকি কথা নীলা বলতে লাগলো। আর নীলা এবং বাকি সবাই ওরা বিজনেস নিয়ে আলোচনা করছিল। আর এভাবেই বেশ সময়টা পার হয়ে গেল। আর এদিকে নীলা বেশ কিছুটা খুশি হয়েছে আকাশের কথা বুঝিয়ে দেওয়ার জন্য। আকাশ আরও অনেক কথা বলল, ওদের সঙ্গে প্রোডাক্টের সম্পর্কে ভালোভাবে আইডিয়া দিচ্ছে। কিছুক্ষণ সময় পার হয়ে যাওয়ার পরে রাতে এবং নীলা দুজনেই রেস্টুরেন্ট থেকে বের হলো। রেস্টুরেন্ট থেকে বের হয়ে নীলাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আকাশ তার বাসায় চলে আসলো। আকাশ তার বাসায় আসার পরে তখন সোহান জিজ্ঞেস করতে লাগলো, কি রে, তোর আসতে এত সময় লাগলো কেন? রাত 8টা বেজে গেছে, আর এখন তুই এখানে এসেছিস? ছুটি তো হয়েছে সেই 5টায়, এতক্ষণ কি করলি? আর বলিস না, ম্যাডামের সঙ্গে একটা মিটিংয়ে গিয়েছিলাম, আর একটা ফাইলও কমপ্লিট করে তারপর মিটিংয়ে যেতে হয়েছে। তার জন্যই এত দেরি হলো। বুঝতে পারছি না ম্যাডাম কেন আমার পিছনেই পড়ে আছে। আর ভেবেছিলাম আজকে অফিসের প্রথম দিন, তাড়াতাড়ি ছুটি হবে, সেখানে কিনা আজকেই দেরি হলো আমার। কিছু করার নেই, বস হয়তো ম্যাডাম তোকে মনে মনে ভালোবেসে ফেলেছে, তার জন্যই তোকে এত প্যারা দিচ্ছে। দোস্ত, যাই কিছু বলিস না কেন, এই কথাটা বলিস না, কারণ কোথায় ম্যাডাম আর কোথায় আমি? আমি একটা এতিম ছেলে, এই এতিম ছেলেকে কি ভালোবাসবে? এটা কখনোই না। ভালোবাসা কখনো এসব কিছু দেখে হয় না, ভালোবাসা মন থেকে হয়। তুই দেখবি তোর কপালে যদি থাকে তাহলে উনি তোর জীবন সঙ্গিনী হবে। দেখা যাক কি হয়। তবে এটা ঠিক যে ম্যাডামকে আমার অনেক পছন্দ হয়েছে। ম্যাডাম দেখতে অনেক সুন্দর। ঠিক এরকম একটা মানুষই আমি আমার লাইফে চেয়েছিলাম, যার জন্য আজ পর্যন্ত আমি প্রেম করিনি। দেখা যাক কি হয়। আচ্ছা ভাই, এখন অনেক রাত হয়েছে, আমাকে তাড়াতাড়ি ঘুমাতে হবে, এমনিতেই আমার ঘুম কম হয়। তারপর তাড়াতাড়ি করে আকাশ এবং সোহান দুজনেই ঘুমিয়ে পড়ল। সকালবেলা দুজনেই আবারও রেডি হয়ে অফিসে চলে আসলো। আর এদিকে সোহানের অফিস টাইম মোটামুটি ভালোই চলছিল, কিন্তু এদিকে নীলার ঝাড়ি খেয়ে আকাশের অবস্থা দিন দিন আরও খারাপ হতে লাগলো। দিন যতই যাচ্ছে যতই নীলার আরও প্যারা বেশি দিচ্ছে। একদিন লাঞ্চের বেলায় আকাশ এবং সোহান খাবার খাচ্ছিল, আর তখনই অফিসের কলিগ তিশা এসে তাদের পাশে বসলো আর আকাশের সঙ্গে কথা বলতে লাগলো। আর এদিকে নীলা বিষয়টা খুব ভালোভাবেই লক্ষ্য করছিল সিসি ক্যামেরায়। আর নীলা তখন মনে মনে বলতে লাগলো, শালা কত বড় সাহস, শালা অন্য কারোর সঙ্গে কথা বলে।
শালাকে এত প্যারা দেই, তবুও শালা হার মানে না। আমার কাছে একবারও বলে না যে ম্যাডাম আমাকে এত কেন কাজ দিচ্ছেন। এবার আমাকে ক্ষমা করুন। যাই কিছু বলে না কেন সব কিছু সহ্য করে, তারপর আবার এখন মেয়ের সঙ্গে কথা বলছে। কিন্তু ও মেয়ের সঙ্গে কথা বললে আমার কি? তাহলে কি আমি তাকে ভালোবেসে ফেলেছি? না, এটা কি করে হতে পারে? ও তো আমার অফিসের একজন এমপ্লয়ি। না, আমি আর কোনো কিছু ভাবতে পারছি না। এদিকে নীলা অনেক বেশি রেগে যায় আকাশের উপর। আকাশ মেয়েদের সঙ্গে কেন কথা বলছে এটা নীলা কোনোভাবেই মেনে নিতে পারছে না। আর আকাশ লাঞ্চের সময় তার জায়গায় বসে কাজ করছিল, আর তখনই পিয়নকে দিয়ে খবর পাঠালো আকাশকে ডাকছে। আকাশ তাড়াতাড়ি করে একটা ফাইল নিয়ে নীলার কেবিনে চলে আসলো। আর কেবিনে চলে আসার পরে তখন নীলা বলতে লাগলো, আপনার সাহস কি করে হয় এভাবে মেয়েদের সঙ্গে কথা বলার? আমি না আপনাকে নিষেধ করেছিলাম, লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম যে আপনি অফিস টাইমে কারো সঙ্গে কথা বলবেন না। আপনি তবুও কথা বলেছেন কেন? এদিকে কাজে ফাঁকি দেন, আবার ওদিকে মেয়েদের সঙ্গে কথা বলবেন, ওদের সঙ্গে প্রেম করবেন অফিসে বসে। এসব কিছু আমি তো সহ্য করব না। ম্যাডাম, আপনি কি বলছেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি কোথায় মেয়েদের সঙ্গে কথা বললাম? আমি তো লাঞ্চের পরের কাজেই মনোযোগ দিয়েছিলাম। আপনি ডাকলেন আর তারপর আসলাম। নীলা তখন আর কোনো কিছু না বলে আকাশকে একটা থাপ্পড় মারলো। আকাশ থাপ্পড় খেয়ে অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে আছে। আর নীলা তখন এগিয়ে এসে আকাশের কলার চেপে ধরে বলতে লাগলো, আমি বলেছিলাম তুই কারোর সঙ্গে কোনো কথা বলবি না, তার মানে কথা বলবি না। আমার কথাই শেষ কথা। আর যদি কোনো দিন কথা বলতে দেখি তাহলে তোর খবর আছে বলে দিলাম। আকাশ অনেকটা ভয় পেয়ে যায় নীলার এরকম ব্যবহারে, কারণ নীলার এরকম ব্যবহার আকাশ কখনোই দেখেনি। তাড়াতাড়ি করে তার জায়গায় চলে আসলো। তার জায়গায় এসে ভাবতে লাগলো কিভাবে কি হয়ে গেল। সে মেয়েদের সঙ্গে কথা বললে নীলার এত কেন চলে। আকাশ তার নিজের জায়গায় আর কোনো কিছু না ভেবেই কাজ করতে শুরু করলো। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর এভাবে বেশ অনেক দিন কেটে যায়। আকাশের সঙ্গে তিশার কিছুটা ভাব, অথচ আকাশের এদিকে কোনো মনোযোগ নেই। আকাশ শুধুমাত্র বন্ধুর মতোই মনে করে। এদিকে তিশা আজকে অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ার জন্যে আকাশকে নিয়ে পার্কে চলে আসলো। আকাশ আসতে চাইছিল না, কিন্তু তিশা জোর করেই তাকে পার্কে নিয়ে আসলো। তা নিয়ে আসার পরে তখন তিশা বলতে লাগলো, কেন যে তোমার সঙ্গে এত ম্যাডাম ঝগড়া করে আমি সেটাই বুঝতে পারি না। আচ্ছা, এসব কথা বাদ দাও। এখন তোমাকে যে কারণে এখানে নিয়ে এসেছি, আসলে আমি তোমাকে একটা কথা বলতে চাই। আরে তুমি এরকম করে কথা বলছো কেন? যা বলার সরাসরি বলো। এরকম লোকচুরি করে কথা বলাটা আমি একদম পছন্দ করি না। যা বলার সরাসরি বলবে। আসলে আকাশ, কিভাবে যে কথাটা বলি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার কথাবার্তা, তোমার সব কিছু দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি। সরি, আসলে তোমাকে ফিরিয়ে দেওয়ার আমার কোনো ইচ্ছে নেই। তবে বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। সে যদি আমার না হয় তবুও আমার কোনো দুঃখ নেই। তবে আমি তাকে একতরফাভাবেই ভালোবেসে যাব। তুমি আমার খুব ভালো বন্ধু। আমি তোমাকে এই পর্যন্ত বন্ধুর মতোই মনে করেছি। বন্ধুর চেয়ে বেশি কিছু মনে করিনি আমি। প্লিজ তুমি আমাকে মেনে নাও। আমি সত্যি বলছি, আমি তোমার কাছে কোনো কিছুই চাই না। আমি তোমার সব কিছু জেনেই তোমাকে ভালোবেসেছি। তোমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমার তুমি হলেই আমার হবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। প্লিজ এসব নিয়ে আর কোনো কথা বলবে না। আমি চাই না যে এসব বিষয়ে আমি আর কোনো কথা বলি তোমার সাথে। তুমি আমার একমাত্র শুধু বন্ধু। হ্যাঁ, এর চেয়ে বেশি কিছু তোমাকে নিয়ে ভাবতে পারবো না। তুমি আমাকে শুধুমাত্র বন্ধুই ভাববে, এর চেয়েও বেশি কিছু আমাকে নিয়ে ভেবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। কেন তুমি এটা বুঝতে পারছো না? হ্যাঁ, জোর করে কখনো ভালোবাসাটা হয় না, সব কিছু হলেও। দেখো, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে কাউকে হতে দেব না। কে সেই মেয়ে যার কারণে তুমি আমাকে রিজেক্ট করে দিচ্ছ? কে সেই মেয়ে সেটা তোমার জানার কোনো প্রয়োজন নেই।
আমি চাই না যে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তুমি কোনো কথা বলো। আমাকে আমার মতো করে থাকতে দাও। এরপর যদি তুমি এসব বিষয় নিয়ে কথা বলো তাহলে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব রাখা সম্ভব হবে না। প্লিজ তুমি একটু কথাটা বুঝতে চেষ্টা করো। আমি সত্যিই অনেক বেশি তোমাকে ভালোবাসি। তোমাকে নিয়ে আমি প্রতি রাতে স্বপ্ন দেখি। আমি তোমার কাছে কোনো কিছুই চাই না। তুমি আমাকে যেভাবে রাখবে আমি তোমার কাছে সেইভাবেই থাকতে রাজি আছি। আমার কোনো অসুবিধা হবে না। তিশা, আমি তোমাকে বোঝাতে পারছি না। প্লিজ, তুমি বুঝতে পারছো না কেন? জোর করে কখনো ভালোবাসাটা হয় না, সব কিছু হলেও। আর তোমাকে আমি আজ পর্যন্ত বন্ধুর চেয়ে বেশি কিছু মনে করিনি। বারবার কেন একই কথা বলছো আমাকে? আকাশ কিছুটা রেগে গিয়ে তিশাকে একটা থাপ্পড় মারলো। আর তিশাকে থাপ্পড় মারার পরে আকাশ তখন হেঁটে সোজা ম্যাচে চলে আসলো। আর এদিকে নীলা পার্কে এসেছিল অফিসের পরে। আর তিশা যখন আকাশকে প্রপোজ করছিল তখন এটা নীলা ভালোভাবেই শুনে নেয়। আর সব কথা না শুনেই সে গাড়িতে করে চলে যায়। আর এদিকে বাসায় এসে আকাশ শুয়েছিল। আর তখনই হঠাৎ করে আকাশের মোবাইলটা বেজে উঠল। আকাশ ফোনটা বের করে দেখে ড্রাইভার কল দিয়েছে। আর তখন বলতে লাগলো, স্যার, ম্যাডাম এখন এই জায়গায় ড্রিঙ্কস করছে। ম্যামের অবস্থা তেমন একটা ভালো না। আমার কাছে শুধু আপনার নাম্বার আছে, আর আপনি তো ম্যামের সঙ্গে সঙ্গে থাকেন, এর জন্য আপনাকে কল দিলাম। আপনি তাড়াতাড়ি করে এই জায়গায় চলে আসলে ভালো হয়। আকাশ কল কেটে দেয়। আকাশ কল কেটে দেওয়ার পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে সেই জায়গায় চলে আসলো। আর এসে নাইট ক্লাবের ভিতরে যাওয়ার পরে দেখতে পারলো নীলা ড্রিঙ্কস করছে। আর অন্য একটা ছেলে তাকে রুমে নিয়ে যাওয়ার ধান্দা করছে। নীলার কোনো হুঁশ নেই। আকাশ ওখানে যাওয়ার পরে ছেলেটাকে ইচ্ছে মতো মারতে শুরু করলো। আর মারতে মারতে পুরো রক্ত বের করে ফেললো। আকাশ নীলাকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। আর ড্রাইভার গাড়ি চালিয়ে যাচ্ছে। আকাশ নীলার বাসার সামনে এসে নেমে যায়। বাসার সবাই ঘুমিয়ে গেছে, তাই কেউ দেখতে পায়নি। আকাশ তাড়াতাড়ি করে নীলাকে তার রুমের ভিতরে নিয়ে আসলো। রুমের ভিতরে নিয়ে আসার পরে যখনই নীলাকে শুইয়ে দিল তখনই নীলা আকাশের গলা জড়িয়ে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমাকে রেখে কোথায় যাচ্ছ? তুমি কেন অন্য মেয়েকে ভালোবাসবে? তুমি জানো না আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আজকে আমাকে এত আদর করবে যে আমি যেন এগুলো ভুলতে না পারি। ম্যাম, আপনি এসব কি বলছেন? আপনি এখানে শুয়ে থাকেন, না হলে আন্টি আঙ্কেল উঠে পড়বে। এখন আপনারই সমস্যা হবে। আমি বাসায় গেলাম। আজকে তুমি কোথাও যাবে না। আজকে আমি কারো বাধা শুনবো না। আজকে আমাকে আদর করতে হবে, মানে আদর করতে হবে। আমি এটা ছাড়া আর কোনো কিছু চাই না। তোমার কাছ থেকে এত ভালোবাসি তোমাকে, আর আজকে কাছে পেলাম, আজকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আকাশ জোর করে নীলাকে ছাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল। আর রুম থেকে বের হয়ে যাওয়ার পরে আকাশ সোজা চলে আসলো তার বাসায়। বাসায় আসার পরে এসে ভাবতে লাগলো নীলা কি তাকে সত্যিই ভালোবাসে, নাকি শুধু শুধু মাতলামি করে এসব কথা বলছে। হঠাৎ করে নীলা এসব কেন করতে গেল? এভাবেই বেশ কয়েকদিন পার হয়ে গেল। এদিকে তিশার খুব ভালো করে জানতে পারলো যে আকাশ আসলে নীলাকে পছন্দ করে, নীলাকে এই ভালোবাসে। আর এদিকে তিশা ভাবতে লাগলো নীলার কি করে ক্ষতি করা যায়। একদিন নীলা তার অফিস শেষ করে বাসায় ফিরছিল। অফিসে কাজ থাকায় তাই অনেক বেশি দেরি হয়ে গেছে। নীলা নিরিবিলি রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই রাস্তার মাঝে কাঠের টুকরো চলে আসলো। আর নীলা তাড়াতাড়ি করে গাড়ি ব্যাক করলো। আর তখনই কয়েকটা ছেলে এসে নীলার গাড়িটাকে ঘিরে ফেললো। নীলা কোনো কিছু বুঝে ওঠার আগেই নীলাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ওদের সাথে করে নিয়ে যায়। তারপরে এদিকে তিশা রং নাম্বারে আকাশকে কল দেয়। আকাশকে কল দেওয়ার পরে তখন বলতে লাগলো, কি রে, তুই নাকি অনেক বেশি বড় হয়ে গেছিস। শুধু কি তোর কথা ভাবলে হবে? একটু তো তোর মনের মানুষের দিকেও তাকাতে হবে। তোর মনের মানুষটা যে কষ্ট পাচ্ছে। কি ব্যাপার, আপনি কে? আর কি বলছেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। কি মনের মানুষ কি কষ্ট পাচ্ছে? আমাকে তুই চিনবি না, আর আমার খোঁজ করেও কোনো লাভ হবে না তোর। তোর নীলা এখন আমার কাছে। যদি নীলাকে জীবিত পেতে চাস তাহলে এখনই 5 লক্ষ টাকা নিয়ে এই জায়গায় চলে আয়। টাকা না নিয়ে আসলে
কিন্তু মিলাতে পারবি না, শুধু নীলার পরিত্যক্ত দেহটা পাবি। এই বলে তিশা কল কেটে দিল। তিশা কল কেটে দেওয়ার পরে আকাশ ভাবতে লাগলো, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে নীলাকে ওরা কিডন্যাপ করে নিয়েছে? আর এমন কি আছে দেখি না নীলার আর আকাশের সম্পর্কটা ভালোভাবে জানে, কিন্তু এমন তো কেউ নেই যে আকাশ নীলাকে ভালোবাসে। আর নীলার কোনো কিছু হয়ে গেলে আকাশ অবশ্যই যাবে। রাগের মাথায় কোনো কিছুই আসছে না, সে কি করবে? তার এখন 5 লক্ষ টাকা কিভাবে সে নিয়ে যাবে? আকাশ সিদ্ধান্ত নিল তার বাবা মাকে জানাবে, কিন্তু তার মা বাবাকে জানালে সে তো আরো অনেক বেশি টেনশন করবে। আবার এদিকে না জানালে যদি ওরা নীলার কোনো ক্ষতি করে দেয়, তখন মনে মনে সিদ্ধান্ত নেয় সে একাই যাবে নীলাকে উদ্ধার করতে। আর সেই অনুযায়ী এসে রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে আসে সেই জায়গায়। হাতে একটা ব্যাগ নিয়ে এসেছে, যেন ওরা বুঝতে পারে এটার মধ্যে টাকা আছে। তখনই একটা ছেলে নীলাকে মাথায় পিস্তল ধরে এদিকে নিয়ে আসে। আর নীলা আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ প্লিজ তুমি আমাকে বাঁচাও, ওরা আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ আকাশ আমাকে বাঁচাও। কিরে, তোদের কথা মতো আমি টাকা নিয়ে এসেছি, এবার নীলাকে ছেড়ে দে, না হলে কিন্তু একটাও জীবিত ফেরত যেতে পারবি না। তো দিব, আগে টাকা দেখব, তারপর ছেড়ে দেব। আগে টাকার ব্যাগটা বের করে আমাদেরকে দেখা, না হলে তোর নীলাকে এখানেই শেষ করে ফেলবো। আকাশ তখন ব্যাগটা বের করে টাকাটা দেখায়। আর টাকাটা দেখানোর পরেই তখন ওদের একজন টাকাটা নেওয়ার জন্যে এদিকে চলে আসলো। আর এদিকে আসার পরেই ওদের হাত থেকে একটা পিস্তল নিয়ে নীলাকে যে পিস্তল ধরে রেখেছিল তাকে গুলি করে দেয়। গুলি করে দেওয়ার পরে তখন দৌড়ে আকাশের পিছনে চলে আসে। আর এদিকে আকাশ তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লো। গাড়িতে উঠে পড়ার পরে আকাশ সবাইকে গুলি করছে, আর এদিকে নীলা গাড়ি চালাচ্ছে। আর ওখান থেকে আকাশ নীলা চলে আসলো। আকাশ নীলাকে নীলার বাসার সামনে নামিয়ে দিল। বাসার সামনে নামিয়ে দেওয়ার পরে তখন নীলা আকাশকে বলতে লাগলো, আসলে তোমাকে কি বলে ধন্যবাদ দেব সেটা আসলে আমি মুখে ভাষা খুঁজে পাচ্ছি না। তুমি আমার জীবন বাঁচিয়ে দিয়েছো, আর এতদিন যা কিছু করেছি তার জন্য আমি সরি, অনুতপ্ত। না ম্যাম, সমস্যা নেই, আপনি আমাদের স্যার, আর আপনি আমাদের সঙ্গে এরকম করতেই পারেন, আমরা তো ভুল করবই, তাই না? আর আপনি সেগুলো আমাদেরকে শুধরে দেবেন, এটাই তো নিয়ম। আমি কোনো কিছু মনে করিনি, আর কখনো মনে করবো না। আকাশ আর কোনো কিছু না বলে রাতে একটা রিক্সা নিয়ে সে তারা মেসে করে আসলো। তারপর ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সরাসরি অফিসের জন্য রেডি হয়ে নেয় আর অফিসে চলে আসলো। অফিসে এসে সে তার জায়গায় কাজ করতে শুরু করলো। আর এদিকে নীলা অফিসে এসেছে আজকে কালো শাড়ি পরে, দেখতে অনেক সুন্দর লাগছে। এদিকে আকাশ তার জায়গায় খুবই মনোযোগ দিয়ে কাজ করছিল। আর হঠাৎ করেই পিয়ন এসে বলল আকাশকে তিশা খুবই এমার্জেন্সি ডাকছেন। আকাশ আর কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি করে চলে আসলো তিশার কাছে। এসে দেখলো তিশা নেই। আর এদিকে ওয়াশরুম থেকে আকাশকে একটা ডাক দিল। হয়তো কোনো বিপদে পড়েছে, না হলে কোনো কিছু হয়েছে, তার অসুস্থ হয়েছে, তার জন্যেই এভাবে ডাকছে। আর ওয়াশরুমের কাছাকাছি গিয়ে দেখতে পারল তিশা বমি করছিল। আর তখন আকাশ জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার কি হয়েছে? আমি কি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব? চলো, আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। তিশা তখন উঠে এসে আকাশকে চাপটে ধরলো। আর এমনভাবে ধরে আছে মনে হচ্ছে আকাশ তাকে নষ্ট করতে চেষ্টা করছে। আকাশ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বারবার জিজ্ঞেস করছে তিশা কেন এমন করছে, কিন্তু তিশা কোনো কিছু বলছে না। আর তিশা চিৎকার দিয়ে সবাইকে ডাকতে শুরু করলো। আর এদিকে সবাই চলে আসলো, নীলা সহ সোহান সকলেই চলে আসলো। সকলেই আসার পরে তখন নীলা তখন এসব দেখে ঠাস করে একটা থাপ্পড় মারলো আকাশকে। আকাশকে থাপ্পড় মারার পরে নীলা তখন বলতে লাগলো, ছি, আমি তোকে এতটা বিশ্বাস করেছিলাম আর তুই এই বিশ্বাসের এই প্রতিদান দিলি। তোকে আমি ভালোবেসে ভুল করেছিলাম, আর আজকেই সেই মাসুল দিতে হলো। তোর মধ্যে যে এরকম একটা কি মানুষ থাকবে এটা সত্যি আমি ভেবে দেখিনি।
আসলে গরিবরা কখনো ভালোবাসতে পারে না। গরিবরা আসলে সব সময় সুযোগ খোঁজে, আর এটাই তুই আজকে প্রমাণ করলি। তোর কাছ থেকে এটা আশা করতে পারিনি। তোকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুই সেটা আর রাখলি না। বিশ্বাস করেন ম্যাডাম, আমার এসবের মধ্যে কোনো হাত নেই। তিশা নিজে থেকে আমার সঙ্গে এরকম করেছে। তিশা আমাকে ডেকেছিল ওয়াশরুমে, আর ভেবেছিলাম ও হয়তো অসুস্থ, তাই ওকে হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে, আর যার জন্য আমি এখানে এসেছিলাম। বিশ্বাস করুন, আমার এসবের প্রতি কোনো ইচ্ছা নেই। আমি শুধুমাত্র বন্ধুই মনে করতাম ওকে, আর শেষে কিনা তিশা আমার সঙ্গে এরকমটা করলো। তিশা, আমি তোর কাছ থেকে এরকম কিছু আশা করতে পারিনি। ম্যাডাম, আপনি জানেন আকাশ আমার দিকে অনেক দিন ধরেই তাকিয়ে থাকতো, আর শেষে কিনা আজকে সুযোগ পেয়ে আমার সঙ্গে এসব কিছু করেছে। আমাকে অনেক টাকা দিতে চেয়েছিল, কিন্তু আমি রাজি হইনি দেখে আমাকে এসব করতে চেয়েছে। ম্যাডাম, বিশ্বাস করুন, আমি এসব কোনো কিছুই করিনি। আসলে তিশা আমাকে ভালোবাসে, আর আমি তিশার ভালোবাসা আমি মেনে নিইনি, আর তাই তো আমার সঙ্গে এরকমটা করেছে তিশা। তিশা, প্লিজ, তুমি আমার লাইফটা এভাবে নষ্ট করে দিও না। সবার সামনে সত্যিটা বলো। ম্যাডাম, কেউ কি তার নিজের ইজ্জত নিয়ে এভাবে মিথ্যা কথা বলতে পারে? আকাশ আমার সতীত্ব নষ্ট করতে চেয়েছিল, আর কেউ কি তার এইসব নিয়ে মিথ্যা কথা কখনো বলতে পারে? আকাশের চরিত্র অনেক খারাপ। এর আগেও আমাকে অনেকবার অ্যাটাক করেছেন, কিন্তু আমি আমার বুদ্ধির জোরে বেঁচে গিয়েছিলাম। থাক, আমাকে আর কোনো কিছু বলতে হবে না। আমি তোকে এখনই পুলিশের হাতে তুলে দিচ্ছি। এরকম ধর্ষকের বাহিরে থাকার কোনো অধিকার নেই। তবে আমি ভালোবেসে ফেলেছিলাম, আর তুই সেই ভালোবাসার মর্যাদা দিলি না। শেষ পর্যন্ত তুই এরকম কিছু একটা বের হবে, এটা সত্যি আমি কখনোই কল্পনা করিনি। আমার ভালোবাসাটাকে গলা টিপে হত্যা করলি তুই। আসলে তোদের দ্বারা এগুলোই সম্ভব। তোদের কাছ থেকে ভালো কিছু আশা করা সম্ভব না। আসলে তোর জন্মের কোনো ঠিক নেই, তুই তো এসব করবি। আকাশ নীলাকে আরো অনেকভাবে বোঝাতে শুরু করলো, আর অফিসের সবাই তাকে দেখে ছোট করে কথা বলতে লাগলো, আর আকাশের আর কোনো কথা বলল না। আকাশ মাথা নিচু করে কান্না করতে শুরু করলো, আর কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়িটা চলে আসলো। পুলিশের গাড়ি আসার পরে আকাশকে পুলিশ অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। এইদিকে নীলার রাগে পুলিশকে বলে দেয় ইচ্ছে মতো পেটানোর জন্য। আর এদিকে আকাশকে জেলে নিয়ে যাওয়ার পরে ওসি সাহেব জিজ্ঞাসা করলো, বল, তুই কেন তিশাকে নষ্ট করতে চেয়েছিলে? অফিসের মধ্যে চাকরি করবি আর অফিসে বসে এরকম কাজ করবি? তুই কি মনে করেছিস দেশে আইন বলতে কোনো কিছু নেই? তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে। তাড়াতাড়ি স্বীকার কর, তাহলে কিছুটা শাস্তি কম পাবি। স্যার, আপনি যদি আমাকে মেরেও ফেলেন, মরার আগ পর্যন্ত আমি এটা বলবো যে আমি তাকে ধর্ষণ করতে চাইনি। এসবের প্রতি আমার কোনো ইচ্ছে নেই। ও নিজে থেকেই আমার সঙ্গে এরকম কিছু করেছে। কেউ কি তার নিজের সতীত্ব নিয়ে এরকম কিছু করতে পারে? তুই কি আমাকে বোকা পেয়েছিস? তুই যদি এগুলো না করতে যেতি তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। আজকে তোদের মতো ছেলেদের জন্যই মেয়েরা আজকে অসহায়। ওসি সাহেব আর কোনো কিছু বলল না। ওসি সাহেব আকাশকে ইচ্ছে মতো পেটাতে শুরু করলো, কিন্তু পেটাতে পেটাতে আধমরা করে ফেললো, কিন্তু ওর মুখ দিয়ে হ্যাঁ কথা বের করতে পারলো না। ওসি সাহেবের কাছে সকালবেলা নীলা চলে আসলো, আর নীলা আসার পরে তখন ওসি সাহেবকে জিজ্ঞাসা করতে লাগলো ও স্বীকার করেছে কিনা। আর তখন ওসি বলতে লাগলো, ম্যাডাম দেখুন, আমরা সবসময় চোর বাটপার দর্শক এসব নিয়ে পড়ে থাকি, ঠিক যেমন সেটা আমরা খুব ভালো করেই বুঝতে পারি। আমার কেন জানি মনে হচ্ছে আপনার কোথাও না কোথাও ভুল হচ্ছে। ছেলেটা এসব করেনি। আপনি কি বলছেন এসব? আপনি জানেন ও একটা মেয়েকে ধর্ষণ করতে চেয়েছিল, আর আপনি যাকে এভাবে ছেড়ে দিচ্ছেন। আর সবাই তো আর এক না, তাই না? ও স্বীকার করে নেই তোর কি হয়েছে, আর নিজে বলছে ও এটা করেছে। আরে আমি নিজে গিয়ে দেখেছি জাপটে ধরে তিশাকে নষ্ট করতে চেয়েছে। দেখুন ম্যাম, আমরা অনেক সময় দু চোখ দিয়ে যা কিছু দেখি, দু চোখ দিয়ে দেখার মধ্যে থেকেও কিছু কিছু ভুল হয়ে থাকে। আমরা যা দেখি তা সত্যি, কিন্তু এইসব কিছু দেখার মাঝেও অনেক কিছু লুকিয়ে থাকে যেটা আমরা দু চোখে দেখতে পাই না, কিন্তু সেটা আসলেই ঘটে। বুঝতে পারছেন কি আমার কথা? ওসি সাহেব, আপনার কথাটা আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হয়
সে এটা করেছে, ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি ওই মানুষটা এরকম বের হবে আমি সত্যি কল্পনা করিনি। আচ্ছা, ভালো কথা। আপনার অফিসে সিসি ক্যামেরা তো আছেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজটা চাই। আমরা কোন পক্ষ হয়ে কাজ করি না, যেটা সত্যি সেটাই সবার সামনে আনার চেষ্টা করি, আর এই কারণে আমাদেরকে সরকার থেকে বেতন দেওয়া হয়। আপনি আমাকে সিসি ক্যামেরার ফুটেজটা দিবেন। ওয়াশরুমের সামনে একটা সিসি ক্যামেরা আছে, তবে সেটা তেমন একটা ভালো নয়। ভেবেছিলাম কয়েকদিন পরে পাল্টাবো। অনেক সময় ওয়াশরুমে গিয়ে সিগারেট খায়, আর এই কারণেই সিসি ক্যামেরাটা লাগানো হয়েছিল। মানে ওয়াশরুমের ভিতরে কে যায় কে আসে সেটা দেখার জন্য। আর ঘটনা তো ঘটেছিল ওয়াশরুমের সামনেই। ভালো কথা, আমি এখনই ওনাকে পাঠাচ্ছি। আপনাকে যেতে হবে না, আপনি অফিসে ফোন করে দিন, ম্যানেজার আপনাকে পাঠিয়ে দেবে। আপনাকে নিয়ে আমি সিসি ক্যামেরা চেক করব, না হলে তো আপনি বিশ্বাস করবেন না। নীলা তখন ফোন করে ম্যানেজার সাহেবকে বলল সিসি ক্যামেরার ফুটেজটা তাড়াতাড়ি করে ওসি সাহেবের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আর এদিকে ওসি সাহেব সিসি ক্যামেরার ফুটেজ পেয়ে নীলার সামনেই ওপেন করলো। আর নীলার সামনে দেখতে পারল আকাশ ওয়াশরুমের সামনে এসে নীলাকে জিজ্ঞাসা করছে ভয়েস রেকর্ড সহ। আর তিশাই প্রথমে আকাশের উপর ছাপিয়ে পড়েছে। আর এসব কিছু দেখার পর ওসি সাহেব এবং নীলা কোনো কথাই বলতে পারল না। আর ওসি সাহেব তাড়াতাড়ি করে বলল আকাশকে নিয়ে আসার জন্য। আর এদিকে আকাশকে নিয়ে আসা হলো। আকাশ ঠিকমতো দাঁড়াতে পারছে না। আকাশ দাঁড়াতে না পেরে ওখানেই শুয়ে পড়ল, কারণ তার পায়ের মধ্যে অনেক মারা হয়েছে, পায়ের হাড্ডি ভেঙে গেছে। আর তখনই সোহান চলে আসলো। সোহান আসার পরে তখন বলতে লাগলো, ম্যাডাম, আমরা সত্যিই লজ্জিত। আপনি আমাদের অফিসের ম্যাডাম, আর আমরা আপনার অফিসের মধ্যেই চাকরি করি। আপনি সত্যিটা জেনেও ঠিক এমনটা করলেন। তখন যদি এই সিসি ক্যামেরার ফটোটা স্যারকে দেখাতেন, তাহলে আজকে আকাশের এই অবস্থা হতো না। আসলে সত্যি বলতে আমার এসবের প্রতি কোনো মনোযোগই ছিল না। আমার সিসি ক্যামেরার ফুটেজ দেওয়ার কথা আমি একদমই মনে ছিল না। প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর বিশ্বাস করো, আমি আকাশকে ইচ্ছে করে মার খাওয়াইনি। আমার অনেক জেদ উঠে গিয়েছিল। আকাশকে আমি অনেক বেশি ভালোবাসতাম, আর এই কারণেই হয়তো এরকম জেদ উঠে গেছিল। ম্যাডাম, আপনাকে আর কোনো কৈফিয়ত দিতে হবে না। আমার কাছে কৈফিয়ত দিতে আপনার লাভ নেই। আপনি তো আকাশ জীবনটা শেষ করে ফেলেছেন। সে এখন আগের মতো আবার হতে পারবে কিনা সেটাই এখন দেখার কথা, কারণ তার পায়ের হাড্ডি পুরোটাই ভেঙে গেছে। মারতে মারতে ওসি সাহেব, আপনিও খুব ভালো কাজ করলেন। তারপর আকাশকে নিয়ে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসা হলো। হাসপাতালে নিয়ে আসার পরে আকাশকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে বাহিরে অপেক্ষা করতে লাগলো নীলা, সোহান, ওসি সাহেব আরও অনেকজন। আর এদিকে পুলিশ তিশাকে অ্যারেস্ট করেছে। 2 ঘন্টা পরে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হলো। আর অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পরে ডাক্তার কোনো কথা বলছে না। আর নীলা দৌড়ে গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করতে লাগলো, ডাক্তার, আমার আকাশের কি অবস্থা? সে কি আগের মতো আবার সুস্থ হয়ে গেছে? প্লিজ ডাক্তার বলুন। এভাবে চুপ করে থাকবেন না। আমি তাকে ছাড়া বাঁচবো না, মরে যাব তাকে ছাড়া। তার কোনো কিছু হতে পারে না। দেখুন ম্যাডাম, ওনাকে সবচেয়ে বেশি পায়ের মধ্যে আঘাত করা হয়েছে, আর এই কারণে 2টা পায়ের হাড্ডি একদম ভেঙে গুঁড়ো হয়ে গেছে। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, প্লাস্টার করে দিয়েছি, তবে ঠিক হতে প্রায় বছর, অনেক সময় লাগবে। আর যদি এর মধ্যে কোনো কিছু না হয় তাহলে আর কখনো ঠিক নাও হতে পারে, এটা শিওর করে বলা যাচ্ছে না। তবে এমনিতে উনি সুস্থ আছেন। ওনার সঙ্গে আপনারা কেবিনে গিয়ে দেখা করতে পারবেন। ওনাকে কোনো পেইন দিয়ে কথা বলবেন না, তাহলে সমস্যা হবে, কোমায়ও চলে যেতে পারে। এই বলে ডাক্তার চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পরে এদিকে মেয়েরা তখন কান্না করতে করতে সেখানেই বসে গেল। আর এদিকে কিছুক্ষণ পরেই আকাশকে কেবিনে দেওয়া হলো। আকাশকে কেবিনে দেওয়ার পরে আকাশের কেবিনে দৌড়ে গেল। সোহান আকাশের কেবিনে আসার পরে আকাশের মাথায় হাত বোলাতে বোলাতে তখন বলতে লাগলো, দোস্ত,
আমরা তোর জন্য কোনো কিছু করতে পারলাম না রে। দোস্ত, তোর জীবনটা এভাবে শেষ হয়ে যাবে এটা সত্যি আমরা কখনোই ভাবিনি। কিছু কিছু মানুষের জন্য আজকে তোর এই অবস্থা হয়ে গেল। আর কেউ পাশে না থাকলেও আমি তোর পাশে আছি সব সময়। এরপর কোনো কিছুই হবে না, তুই আবারও আগের মতো সুস্থ হয়ে যাবি। আবার আগের মতো দুজন অফিসে যেতে পারবো, তবে এই জল্লাদের অফিসে যেতে হবে না। আর তখনই নীলা চলে আসলো। আর নীলা আসার পরে আকাশের পায়ে ধরে কান্না করতে শুরু করলো। আকাশের পায়ে ধরে কান্না করছিল। আর তখন আকাশ নীলার দিকে তাকায়। আর নীলার দিকে তাকানোর পরে আকাশ তখন বলতে লাগলো নরম কণ্ঠে, ম্যাডাম, আপনি কেন শুধু শুধু এভাবে কান্না করছেন? আপনার তো এখানে কোনো দোষ নেই, তাই না? আপনার জায়গায় আমি থাকলে হয়তো আমি এটাই করতাম। কারণ একটা মেয়ে তো তার ইজ্জত নিয়ে এরকম মিথ্যা কথা বলবে, এটা সবাই বিশ্বাস করবে, তাই না? একটা ছেলের কথা কখনোই ওই সময় কেউ বিশ্বাস করবে না। আপনাদের উপর আমার কারোর কোনো অভিযোগ নেই। প্লিজ আকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতে পারিনি তোমাকে। আমি আসলে তোমার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আর যার জন্য আমি এসব কিছু সহ্য করতে না পেরে আমি ওসি সাহেবকে এরকম বলেছি করতে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী, শুধুমাত্র আমি। আপনি যেটা করেছেন সেটা ঠিকই আছে, কারণ দর্শকদের এরকম শাস্তি পাওয়াই প্রয়োজন। আপনার ওপর কোনো আমার অভিযোগ নেই, শুধু শুধু আপনি কান্না করছেন। সোহান ম্যাডামকে নিয়ে চলে যান, ম্যাডামের হয়তো কষ্ট হচ্ছে। ম্যাডাম, আপনি এখন হাসপাতাল থেকে চলে গেলে আমরা খুশি হব। প্লিজ, আপনি প্লিজ এখানে আর কখনই আসবেন না। আপনার দেখা হয়ে গেছে, হাসপাতালে আনা হয়ে গেছে। আপনি এমনিতেই যতটুকু করেছেন সেটা অনেক করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আপনি আসতে পারেন। প্লিজ আকাশ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি আমার নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি তোমায়। এই অবস্থা আমি কি করে তোমাকে ফেলে যেতে পারি? তুমি আমাকে দূরে সরিয়ে দিও না, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। তোমাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। সোহান কিছুটা অপমান করে নীলাকে তখন বের করে দেয়। আর নীলা এদিকে বাসায় ফেরার পরে রুমের দরজা বন্ধ করে কান্না করতে শুরু করলো। আর এদিকে ওসি সাহেব আকাশের ব্যাপারে খোঁজ খবর নিতে লাগলো। আর খোঁজ খবর নিয়ে জানতে পারলো তার মা বাবা এখনো বেঁচে আছে। তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী রফিক হাওলাদার, কিন্তু ওসি সাহেবের মাথায় কোনো কিচ্ছু নাই। কারণ ওসি সাহেব খুব ভালো করেই জানে তার বাবা তো মারা গেছেন। আর এদিকে রফিক হাওলাদার তখন ওসি সাহেবকে বলতে লাগলো, ওসি সাহেব, যিনি মারা গেছেন উনি আমার অফিসের ম্যানেজার ছিলেন। উনি আমার ছেলেকে চুরি করে নিয়ে গিয়েছিল। আমার ছেলের ছোটবেলায় একটা কাটা দাগ ছিল মাথার পেছনে। এটা এখন মোটামুটি অনেক মোটা হয়ে গেছে। ছোটবেলায় পড়ে গিয়ে মাথা ফেটে যায়, আর এ কারণেই দাগটা হয়ে যায়। আর তার জন্ম দাগ হলো পেটের মধ্যে। সে যেদিন আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল সেদিন তার পরনে পাঞ্জাবি আর পায়জামা ছিল। আমি অনেক জায়গায় খুঁজেছি, অনেক জায়গায় রিপোর্ট লিখেছি, কিন্তু কোথাও আমার ছেলেকে খুঁজে পাইনি। প্লিজ আপনি আমার ছেলেকে এনে দিন। ওর মা প্রতিটা রাতে কান্না করে আমার ম্যানেজার আমার সম্পত্তি দখল করার জন্য আমার ছেলেকে চুরি করেছিল। ভেবেছিল আমার ছেলের নামে সব কিছু আমি অনেক আগেই লিখে দিয়েছি, এ কারণেই সব কিছু জেনেই আমার ছেলেকে চুরি করেছিল। তখন আমার ছেলের বয়স 5 বছর ছিল, আর এ কারণেই ওর এখন কোনো কিছুই মনে নেই। আমি যতটা জানতে পেরেছি ততটা হলো আকাশকে ছোটবেলায় ওই লোকটা বুঝিয়ে দিয়েছিল তার মা নাকি ছোটবেলায় মারা গেছে, আর উনিও মারা গেছে আকাশ যখন 15 বছর বয়স ছিল। আকাশ শুনেছে এতিমখানায় মানুষ হয়ে পর্যন্ত এসেছে। ওসি সাহেব, আপনি যেভাবে পারেন আমার ছেলের কাছে আমাকে নিয়ে যান, আমি আর থাকতে পারছি না। আমার ছেলেকে না দেখে আর আপনাকে কি বলে ধন্যবাদ দিব সেটা আসলে বোঝাতে পারছি না। ওসি সাহেব তাড়াতাড়ি করে রফিক হাওলাদারকে হাসপাতালে নিয়ে আসলো। হাসপাতালে নিয়ে আসার পরে সকল কিছু কাকিকে বলল। রাশির এই অবস্থা দেখে কি বলবে, আসলেই বুঝতে পারছে না। এত বছর পরে ছেলেকে দেখতে পেয়ে খুশি, কিন্তু এই অবস্থায় দেখতে পেয়ে রফিক হাওলাদারের মন পুরোটাই ভেঙে গেছে। তখন কি হাওলাদার ওসিকে বলতে লাগলো, ওসি সাহেব, আপনি আমার ছেলেকে তো এনে দিলেন, কিন্তু এই অবস্থায় কেন এনে দিলেন? এর চেয়ে না দেখা তো আরো অনেক ভালো ছিল। এটা দিয়ে আরো তীব্র যন্ত্রণার। রফিক হাওলাদার ডাক্তারের সঙ্গে কথা বলার জন্যে তার কেবিনে চলে গেল। আর ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারলো, তখন ডাক্তার বলল,
ওনাকে যদি সিঙ্গাপুর নিয়ে চিকিৎসা করাতে পারেন তাহলে মনে হয় উনি সুস্থ হতে পারে। আমার মনে হয় আপনাদের সিঙ্গাপুর নিয়ে যাওয়া উচিত। উনি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাবে। যত টাকা লাগে আমি দিব, তবু আমার ছেলেকে আমি সুস্থ দেখতে চাই। আপনি ব্যবস্থা করুন, টাকা পয়সার কোনো সমস্যা নেই। আমার এত টাকা পয়সা আছে, এগুলো দিয়ে আমি কি করব যদি আমার ছেলেই না থাকে? ঠিক আছে, আমি তাহলে ব্যবস্থা করছি। কালকেই আপনারা সিঙ্গাপুর চলে যান। এইদিকে ডাক্তার আকাশকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য সকল ব্যবস্থা করলো। আর এদিকে নীলা চলে আসলো হাসপাতালে। নীলাও সিঙ্গাপুর চলে যাবে। নীলা অনেক বেশি পাগলামি করছেন। আর শেষ পর্যন্ত রফিক হাওলাদার বলল নীলাকে নিয়ে যাওয়ার জন্য। তারপর পরের দিন সকালবেলা তারা বিমানবন্দরে পৌঁছে যায় সময় মতো। আর ঠিক সকাল 11টার ফ্লাইটে করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সিঙ্গাপুর সময় বিকেল 4টেয় ওরা সিঙ্গাপুর বিমানবন্দরে এসে থামলো। আর ওখান থেকে সোজা হাসপাতালে চলে আসলো। হাসপাতালে গিয়ে আসার পরে ডাক্তাররা নিয়ে গেল অপারেশন থিয়েটারে। আর অপারেশন থিয়েটারে নিয়ে যাবার পরে এদিকে নীলা কান্না করতে করতে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আর তখন রফিক হাওলাদার বলতে লাগলো, নীলা, শুধু শুধু এত কান্না করছো কেন? রাতে কোনো কিছুই হবে না। তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো, ও যেন আবার আমাদের মাঝে ফিরে আসে। ওর কোনো কিছু হবে না। আমি তো ওর বাবা, আমি খুব ভালো করেই জানি আমার ছেলের কোনো কিছু হবে না। ও আবারও ফিরে আসবে। ওর এই অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী। আমার কারণে ওর এই অবস্থা হয়েছে। ওর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। প্লিজ নীলামা, শান্ত হও। ওর কোনো কিছু হবে না। তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আকাশ আবার আগের মতো ফিরে আসে। প্রায় 2 ঘন্টা পরে অপারেশন থিয়েটার থেকে ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার বের হয়ে আসার পরে তখন রফিক চৌধুরী আর নীলা দুজনেই এগিয়ে যায়। আর এগিয়ে যাওয়ার পরে তখন রফিক চৌধুরীকে ডাক্তার বলতে লাগলো, প্লিজ ডোন্ট স্ট্রেস, দ্য পেশেন্টস কমপ্লিটলি সেফ নাও। I hope his leg will be fine in 15 days. The rest in Allah's will. We have tried our best. Now, if Allah wills, he will recover very soon. You can visit the cabin soon. Thank you very much, doctor. With your help, I will get my son back to normal. That means a lot to me. I want nothing more. ডাক্তারের সঙ্গে আর কিছু কথা বলার পরে ডাক্তার চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পরে আকাশকে কেবিনে দেওয়া হয়। আকাশ কেবিনে দেওয়ার পরে আকাশের দিকে চোখ মেলে তাকিয়ে দেখতে পারল তার বাবা এবং নীলাকে। আকাশের মাকে আনা হয়নি, কারণ তার মা এগুলো আসলে সহ্য করতে পারবে না, সেই জন্য। আকাশ তার বাবার দিকে তাকিয়ে আছে। আর তখন রফিক বলতে লাগলো, বাবা, তুই কোনো চিন্তা করিস না। তুই আবারও আগের মতো হয়ে যাবি। 15 দিনের মধ্যে আমরা আবারও বাংলাদেশে ফিরে যাব। তুই আবারও সবার সঙ্গে মিশতে পারবি, কথা বলতে পারবি, হাঁটতে পারবি। বাবা, এগুলো শুধু শুধু কোনো কিছু করার দরকার ছিল না। বাকি জীবনটা না হয় এভাবেই কাটিয়ে দিতাম। অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছি, বাকিটা জীবন কষ্ট করে কাটিয়ে দিতাম। কোনো অসুবিধা ছিল না তো আমার। কি বলছিস বাবা? তোকে এতদিন পরে আমরা আবারও ফিরে পেয়েছি। সে ছোটবেলায় হারিয়ে গিয়েছিলি, ওই ম্যানেজার তোকে চুরি করে নিয়ে গিয়েছিল। তোকে কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোকে আমি খুঁজে পাইনি। আমি এমন কোনো জায়গা নেই যে তোকে আমি খুঁজিনি। সমস্ত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোকে আমি খুঁজে পাইনি। আজকে তোকে ফিরে পেয়েছি। এই অবস্থা দেখতে পারবো, এটা সত্যি কখনো কল্পনাও করিনি। তোর মা তোর জন্য প্রতি রাতে কান্না করে। আকাশ আর কোনো কথাই বলল না। আকাশ চুপচাপ বসে রইল। আর এদিকে নীলা আকাশকে খাইয়ে দিচ্ছে। আর খাবার খাওয়ানোর পরে তখন ঔষধ খাইয়ে দিল। আর এভাবেই বেশ 15টা দিন পার হয়ে গেল। আর এখন কিছুটা সুস্থ হয়েছে আকাশ। এখন কিছুটা হাঁটাচলা করতে পারে। আকাশ প্রায় 1 মাস পরে সিঙ্গাপুর থেকে আজকে বাংলাদেশ ফিরল, আকাশ এবং রফিকের সাথে। নীলা আকাশকে বড় একটা বাড়িতে নিয়ে আসা হলো। রাতে বাড়িটাকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। এত বড় বাড়ি কখনো হতে পারে? আকাশ চারিপাশে বাড়িটাকে ঘুরে ঘুরে দেখছে। আর এদিকে আকাশের মা তাড়াতাড়ি করে আকাশের কথা শুনে দৌড়ে চলে আসলো। আকাশের কাছে আসার পরে তখন আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবা,
তুই এসেছিস? আমি সে কবে থেকে তোর জন্য অপেক্ষা করে আছি। তুই কখন আসবি? আমি তোর মুখটা আমি কখন দু চোখ ভরে দেখবো? আমি আর অন্য কিছু চাই না বাবা। আমি তোর কাছে শুধু এটাই চাই, তুই বাকিটা জীবন আমার সঙ্গে থাক। আমি আর কয়দিন বাঁচবো? যতদিন বাঁচবো তুই আমার চোখের সামনে থাকবি, কখন আমার থেকে দূরে চলে যাবি না। মা, তুমি এসব কথা কি বলছো? প্লিজ এসব কথা বলো না। আমি আর কোথাও কখনো যাব না, সব সময় তোমার পাশেই থাকবো। আকাশ এবং তার মা দুজনে কথা বলতে বলতে বাড়ির ভিতরে নিয়ে গেল। বাড়ির ভিতরে অনেক কাজের লোক রয়েছেন, আর এক একজন এক এক কাজ করে থাকে। আকাশকে একটা রুমে নিয়ে আসা হলো। রুমটি খুবই সুন্দর করে গোছানো। রুমের প্রতিটি জিনিসই কাছের রুমটা দেখে রাতে খুব পছন্দ হয়েছে। আকাশ রুমের চারিদিকে ঘুরে ঘুরে দেখতে শুরু করলো, আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর প্রেমিক আকাশের জন্য খাবারের জন্য ডাকতে আসলো, আর ওরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করতে লাগলো। আর তখন রফিক হাওলাদার বলতে লাগলো, এবার তো তুমি তোমার ছেলেকে পেয়েছো, এবার ছেলের বিয়েটা করিয়ে দাও। ছেলেটা বড্ড বেশি ভালোবাসে নীলাকে, যত তাড়াতাড়ি বিয়ে দেবে তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল। দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তাহলে তুমি আজকেই বিয়ের প্রস্তাব নিয়ে নীলার বাবার কাছে যাও, কি কথা বলো, খুব তাড়াতাড়ি বিয়ের ডেট ফাইনাল করো। আমিও বাসায় একা একা থাকি, আমারও গল্প করার মানুষ হবে। সকলেই কথা বলতে বলতে খাবার খেয়ে নেন। খাবার খাওয়ার পরে আকাশ রুমে চলে আসলো, আর রুমে এসে নীলার সঙ্গে কথা বলতে লাগলো। আর ওদিকে নীলা বলতে লাগলো, যাক, অবশেষে তোমার আমার বিয়েটা হতেই যাচ্ছে। আমার তো আর তো সেখানে করছে আজকেই তোমার কাছে চলে আসার জন্য, কিন্তু কোনো উপায় নেই। আমার সঙ্গে থাকতে থাকতে তোমার অভ্যাস হয়ে গিয়েছে, আর এরকমটাই মনে হচ্ছে। চিন্তা করো না, 2-3 দিনের ভিতরে তোমাকে এখানে নিয়ে আসবো, আর এবার হবে। তাই নাকি? তাহলে তো আরো অনেক ভালো। 2-3 দিনের মধ্যে যদি তোমার কাছে যেতে পারি, তাহলে তোমাকে বাসর রাতে আমি আমার নিজেকেই সারপ্রাইজ দিব। আরে তোমাকে সারপ্রাইজ দিয়ে আমি কি করব? পুরনো জিনিস নতুন খামে করে আমার ঘরে আনবো, এটা কি আবার সারপ্রাইজ হতে পারে নাকি? সারপ্রাইজ তো দিতে পারো, এরকম হলো যে তিশার সঙ্গে প্রেমটা করিয়ে দিতে পারো। শালা কুত্তা, তোর সাহস কত বড়! তুই হবু বউয়ের সামনে তুই প্রেম করিয়ে দেওয়ার কথা বলছিস অন্য মেয়ের সঙ্গে? একবার বিয়েটা হতে দে, তারপর বোঝাচ্ছি তোকে। যতই বেশি ওয়ারবি করো না কেন, নাটাই কিন্তু আমার হাতে। বিয়ে করব না, বাবাকে এখনই গিয়ে বলছি। যাও গিয়ে বলো উনি আরো তোমাকে কয়েকটা দিবে, তাহলে তোমার শিক্ষা হবে। এর আগে তো তোমার শিক্ষা হবে না। এখন ফাজলামো বাদ দিয়ে বিকেলবেলা বাবার সঙ্গে আসবে কিনা সেটা বলো। এভাবে ওরা দুজনে মিলে কথা বলতে লাগলো, আর সময়টা পার হলো। আর এদিকে রফিক হাওলাদার নীলার বাবার কাছে গিয়ে কথা বলতে লাগলো, আর কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করলো। 2 দিন পরই তাদের বিয়ে, আর দেখতে দেখতে 2টা দিন পার হয়ে গেল। আজকে নীলা এবং আকাশের বিয়েটা হয়ে গেল। রাবি এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে, ভিতরে যেতে অনেক বেশি ভয় পাচ্ছে। আর তখন পেছন থেকে এসে আকাশের মা বলতে লাগলো, কে রে হারামজাদা, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? এখানে ভিতরে না গিয়ে মেয়েটা সে কখন থেকে তোর জন্য বসে আছে। আর রাত কয়টা বাজে দেখেছিস? রাত 1টা বেজে গেছে। তার ভেতরে যা, গিয়ে ঘুমা। মেয়েটার উপর দিয়ে সারাদিন কতটা ধকল গেছে। আকাশ তার মায়ের কথা এর ভিতরে প্রবেশ করলো। তার ভিতরে প্রবেশ করার পরে দরজা লক করে দিল। আর এদিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই আকাশের কলার ধরে ছুরি এগিয়ে দিয়ে বলতে লাগলো, এই শালা, তোরা আসতে এত দেরি হয়, আর আমি সেই কখন থেকে বসে আছি। আজকে তোকে মেরে ফেলবো। এই দেখ, একদম নতুন ছুরি, এইটা দিয়ে তোর গলা কাটবো। ছি, তোমার মুখের ভাষা এরকম? আগে জানলে বিয়েই করতাম না। আর এরকম একটা গুন্ডি মেয়েকে বিয়ে করেছি আমি, সে যে কিনা নিজের পায়ে নিজেই কোরাল মারলাম। নিজের জামাইকে কেউ এরকম করে কথা বলে, তাও আবার ছুরি গলায় ধরে রাখে? ধরেছি তো বেশ করেছি, এটাই তোর পাওনা ছিল। এত দেরি হলো কেন আসতে? এখন রাত কয়টা বাজে? রাত 1টার সময় তুই ঘরে এসেছিস কেন? আরে ভাই, বন্ধু বান্ধবের সঙ্গে একটু আড্ডা দিয়েছিলাম, আর সোহান আমাকে আসতেই দিচ্ছিল না। আমি কি করব? প্লিজ আজকের মতো ক্ষমা করে দাও। এরপর থেকে কখনোই আমি আর দেরি করব না। রাত 10টার মধ্যে বাসায় ঢুকবো।
এবার হয়েছে? আমার তো মনে হয় তোরা সবাই মিলে চাইপাস খেয়েছিস। সত্যি করে বল, তোরা কি ড্রিঙ্ক করে তারপর এখানে এসেছিস? তোকে কি ড্রিঙ্কস করিয়েছি? আগে তুমি তুই করে কথা বলা বন্ধ করবে, তারপর আমি তোমাকে বলবো। যদি পাশের রুম থেকে মা বাবা একবার শুনতে পারে তাহলে তোমার আমার খবর করে ছাড়বে। আচ্ছা ঠিক আছে, এখন বলো তোমার মুখ থেকে এরকম বাজে গন্ধ আসছে, তুমি কি মাতাল হয়ে তারপরে বাসর ঘরে এসেছো? আমি ওসব কখনো খাইও না, বুঝতে পেরেছো? আর হ্যাঁ, এটা কোনো গন্ধই না, এটা হলো একটা পারফিউম। তুমি বুঝেও না বোঝার ভান করছো। এত ভাব কেন আপনার? সুন্দরী বেশি? দেখি আপনি কতটা সুন্দর, আপনাকে দেখবো আমি। নীলার হাত থেকে ছুরিটা নিয়ে রেখে দিয়ে নীলাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আর নীলা তখন লজ্জায় চোখ বন্ধ করে ফেলেছে, চোখ মেলে তাকাতে পারছে না আকাশের দিকে। আকাশ তখন নীলার সামনে আসা চুলগুলো পেছনে ঠেলে দেয় আর নীলা ঠোঁটের দিকে এগিয়ে যায়। আকাশ তখন নীলার ঠোঁটজোড়া দখল করে নিল। প্রায় 5 মিনিট পরে নীলাকে ছেড়ে দিল। আর নীলাকে ছেড়ে দেওয়ার পরে তখন আকাশ বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আমার ঠোঁটের মধ্যে কামড় দিয়েছো কেন? এইবার তো তুমি আমার এখান থেকে যেতে পারবে না। তুমি দেখো আজকে তোমার কি অবস্থা করে, আমাকে কামড় দেওয়া, তাই না? যা কিছু করো না কেন, ঠোঁটের মধ্যে কামড় দিও না প্লিজ। কারণ সকালবেলা যখন আমি বের হব তখন মা থাকবে, বাবা থাকবে, তোমার সব বন্ধু বান্ধব সকলেই আসবে, খাওয়া দাওয়া করবে। ওদের সামনে কি করে থাকবো বলো তো? আমার ভীষণ লজ্জা করবে প্লিজ। এটাই তো তোমার শাস্তি। আর লজ্জা করবে কেন? তুমি তো তোমার ভালোবাসার মানুষের কাছ থেকেই আদর পাচ্ছ, তাই না? হাজবেন্ডের সঙ্গেই করেছো। এখানে লজ্জা পাওয়ার কোনো কিছু নেই। লজ্জা হলো ছেলেদের। আমি যেহেতু লজ্জা পাচ্ছি না, তাহলে তুমি কেন লজ্জা পাবে? শয়তান একটা লজ্জা ছেলেদের, তাই না? ওকে ঠিক আছে, দেখা যাক আপনার লজ্জা আছে কিনা। তবে আপনার যে লজ্জা শরম নাই এটা কিন্তু অলরেডি জানা হয়ে গেছে। দেখো, আমি কিন্তু তোমাকে স্পর্শ করিনি, আমার কোনো দোষ নেই। তুমি নিজেই কিন্তু আমার কাছে এসেছো, তার মানে আমি নির্দোষ। সকল দোষ তোমার। সত্যি বলতে আজকে আমি অনেক খুশি। আমি আমার ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি। কয়টা মেয়ে পারে এভাবে তার ভালোবাসার মানুষকে জয় করে নিতে? কয়টা ভালোবাসা এরকম পূর্ণতা পায়? হাতে গোনা কয়েকটা। কিন্তু তাদের মধ্যে যে আমিও একজন থাকবো, এটা সত্যি অন্যরকম একটা ফিলিংস, যেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি তো চিন্তা করছি অন্য কথা। এই পুরো জীবন আমার এরকম একটা আটার বস্তাকে সারা জীবন বহন করে নিয়ে যেতে হবে। আর একটু শুকনো হলে ভালো হতো না? যে অন্যরকম মেয়েদের মতো। তাহলে রোমান্স করতে আর বলতে পারলাম না। আকাশ কথাটা শেষ করতে পারলো না। আকাশের ঠোঁটজোড়া দখল করে নিল আর নীলাও রেসপন্স দিতে লাগলো। আর এভাবেই দুজন মিলে হারিয়ে গেল এক অজানা রাজ্যে। ফজরের আজানের শব্দে নীলার ঘুমটা ভেঙে যায়। আর নীলা জেগে উঠে দেখতে পারল সে আকাশের বুকে শুয়ে আছে। কারো শরীরে কোনো কিছু নেই। আকাশ চাদর পেঁচিয়ে তাকে বুকের মাঝে জড়িয়ে ধরে রেখেছে। নীলা অনেক লজ্জা পাচ্ছে আর চোখ বন্ধ করে অন্যরকম একটা ফিলিংস কাজ করছে, যেটা আসলে বলে বোঝানো সম্ভব না। কেন জানি নীলার এই সময়টা অনেক বেশি ভালো লাগছিল, তবে তার চেয়ে বেশি লজ্জা লাগছিল না। আর হঠাৎ করেই আকাশ রাগী কণ্ঠে বলতে লাগলো, এরকম বেড়ালের মতো এদিক ওদিক করছো কেন? চুপচাপ ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। আমার অনেক বেশি ঘুম পাচ্ছে, রাতে ঘুমাতে পারিনি বেশি। কোনো ঘুম নেই, আগে নামাজ পড়বে তারপর ঘুমাবে। যা উঠে নামাজ পড়ো, আজান দিয়েছে, প্লিজ উঠে পড়ো, এসে আবার ঘুমাবা। ওরা দুজনেই গোসল করে নামাজ আদায় করে নেয়। নামাজ আদায় করে আকাশের বুকে আবারও ঘুমিয়ে পড়ল নীলা। নীলা আকাশ বুকে শুয়ে আছে, আকাশকে খোঁচাখুচি করছে। আকাশ তখন রাগী কণ্ঠে বলতে লাগলো, হাত পা ভেঙে দিয়ে একদম প্যাকেট করে পার্সেল পাঠিয়ে দেবো তোমার বাপের বাড়ি, বুঝতে পেরেছো? চুপচাপ ঘুমাতে দাও। নীলা আকাশের কথায় হাসতে লাগলো। আর এভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।